বিসমিল্লাহির রহমানির রহিম। নবাগত প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি মোস্তাফিজুর রহমান, প্রভাষক বাংলা, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আদিষ্ট হয়ে সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের অভিনন্দন ও শুভেচ্ছা। প্রথমে তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের এই চমৎকার সিদ্ধান্ত নেওয়ার জন্য। অত্র কলেজে ভর্তি হওয়াটা তোমাদের জন্য একটা চমৎকার সিদ্ধান্ত, কারণ এই জনপদের শ্রেষ্ঠ যে কয়েকটি কলেজ আছে তার মধ্যে আমাদের সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ অন্যতম। আশা করি তোমরা নিয়মিত লেখাপড়া করবে গদ্য ভাষার মধ্যে এবং শিক্ষকদের সম্মান করবে। দোয়া করি যেন তোমাদের লক্ষ্য উদ্দেশ্য সফলভাবে সমাপ্ত করতে পারো। আমি তোমাদের বাংলা ক্লাস নিব। আমাদের অত্র কলেজে 3 জন বাংলা স্যার আছেন, তারা ক্লাস নেবেন। আমার ক্লাসগুলি অনলাইনের কলেজের ওয়েবসাইটে পাবে। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলেও পাবে, ফেসবুকে পেজে যদি তোমরা সংযুক্ত হও সেখানেও পাবে। আশা করি তোমরা নিয়মিত ক্লাসগুলো করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথম শ্রেণী থেকেই এই 10ম শ্রেণী পর্যন্তই তোমাদের মুখের ভাষা বাংলা, মাতৃভাষা বাংলা, জাতীয় এবং আন্তর্জাতিক ভাষা বাংলা, এই বাংলাও তোমরা পড়ে আসছো। বাংলায় সাহিত্যের বিভিন্ন অংশ প্রথম শ্রেণী থেকে শুরু করে 10ম শ্রেণী পর্যন্ত পড়ে আসছো। তবুও আমাদের এই একাদশ শ্রেণীতে বাংলা সাহিত্যের আবারও তোমাদের পাঠ্য এবং সিলেবাসভুক্ত করা হয়েছে এর ব্যাপ্তি এবং শিল্পগুণের সমৃদ্ধির কারণে নিশ্চয়ই তোমরা সাহিত্যের বিভিন্ন অংশের যেমন গল্প, ছোট গল্প, কবিতা, প্রবন্ধ, নিবন্ধ রচনা, ভাব সম্প্রসারণ, নাটক, উপন্যাস এগুলো পড়ে আসছো। এবারও একাদশ শ্রেণীতেও ঠিক তেমনিগুলোই তোমাদের পাঠ্য। আমি তোমাদের এখন তোমাদের পাঠ্য বইটা দেখাচ্ছি। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের পাঠ্য বই, সাহিত্য পাঠ, গদ্য ও পদ্য, একাদশ দ্বাদশ শ্রেণী, এটাই তোমাদের পাঠ্য বই। এখানে তোমরা সিলেবাসের গদ্য এবং কবিতা অংশটি পাবে। তোমাদের প্রথম বর্ষে বাংলা প্রথম পত্রের
গদ্য, কবিতা, সহপাঠ আছে। এই বইয়ের মধ্যে তোমাদের পাঠ্য যে গদ্যগুলো, আমি একে একে সবগুলোর নাম বলছি, তোমরা একটু লেখা বা মনে রাখার চেষ্টা করবে। গদ্যের মধ্যে আছে তোমাদের বিড়াল, অপরিচিতা, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। আহ্বান, আমার পথ, জীবনবৃক্ষ, মাসি পিসি, বায়ান্নর দিনগুলো, জাদুঘরে কেন যাব, রেইনকোট, মহাজাগতিক কিউরেটর, নেকলেস। এই 12টি গদ্য তোমাদের পাঠ্য। আমরা প্রথম বর্ষে এগুলা তোমাদেরকে পড়াবো। অপরদিকে কবিতা, বিভীষণের প্রতি মেঘনাদ, ঐকতান, সাম্যবাদী, এই পৃথিবীতে এক স্থান আছে, তাহারেই পড়ে মনে, সেই অস্ত্র, 18 বছর বয়স, ফেব্রুয়ারি 1969। আমি কিংবদন্তির কথা বলছি, নুরুদ্দিনের কথা মনে পড়ে যায়, লোক লোকান্তর, রক্তে আমার অনাদি অস্থি, এই 12টি কবিতা। আমাদের যে বাংলার সিলেবাস সম্পর্কে যেটুকু বললাম, যে বইটা দেখালাম, এর মধ্যে তোমরা গদ্য এবং কবিতা পাচ্ছ। সহপাঠ হচ্ছে তোমাদের উপন্যাস লাল সালু, এবং নাটক হচ্ছে সিরাজউদ্দৌলা। এগুলো তোমরা বাংলা একাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীর শিক্ষার্থীর জন্য, মানবিক, ব্যবসা শিক্ষা, বিজ্ঞান, তোমাদের আমরা যে কথা বলছিলাম, যে সাহিত্য, আমাদের মুখের ভাষাই যখন শিল্পসম্মত রূপ হয়, যখন শিল্পসম্মত রূপ দেন আমাদের জীবনের কথা, মনের কথা, অন্তরের কথা, যখন শিল্পসম্মত রূপ দেয়া হয়, তখন তাকে বলা হয় সাহিত্য। সাহিত্য সাধারণত 2 রকমের, গদ্য এবং পদ্য। গদ্য অনেক ধরনেরই সাহিত্য হতে পারে।
গল্প, ছোট গল্প, প্রবন্ধ, নিবন্ধ, পত্র, রচনা, কৌতুক, প্রহসন ইত্যাদি। অপরদিকে পদ্য, কবিতা, গান, কাব্যনাট্য, কাব্য ইত্যাদি। আমরা সাহিত্য কাকে বলে এই জিনিসটা আমরা একটু আগে শুনলাম। সাহিত্য আমরা আমাদের সেই প্রথম শ্রেণী থেকে শুরু করে আমাদের অদ্যাবধি সবসময় পাঠ্য হয়ে আসছে, আবশ্যিক পাঠ্য হয়ে আসছে। নিশ্চয়ই তোমরা নবম দশম শ্রেণীতে উপন্যাস পেয়েছ, নাটক, গল্প, ছোট গল্প, প্রবন্ধ এই জাতীয় সাহিত্যের এই অংশগুলো হয়তো তোমরা পড়েছ, নিশ্চয়ই পড়েছ তোমরা। আমরা সাহিত্য সম্পর্কে আলোচনার আগে আমাদের একটু আগে যে বইটা দেখালাম সেখানে যে গদ্য এবং পদ্য আছে, তোমাদের সহপাঠের জন্য আলাদা আলাদা বই কিনতে হবে। লাল সালু এবং সিরাজউদ্দৌলা, এইটাই গেল আমাদের সিলেবাসের অংশ কথা। কিন্তু আমরা মান বন্টনের কথা বলতে গেলে তোমাদের এই প্রথম পত্রের 100 নম্বরের মধ্যে এই 12টি গল্পের মধ্য থেকে 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে। গদ্যের মধ্যে থেকে 4টি সৃজনশীল প্রশ্ন থাকবে। আর যে পদ্য 12টি বললাম সেখান থেকে থাকবে 3টি প্রশ্ন। সহপাঠ 2টি থেকে, উপন্যাস এবং নাটক থেকে 2টি করে প্রশ্ন থাকবে। সর্বমোট 11টি প্রশ্ন থাকবে। সহপাঠ থেকে ন্যূনতম একটি সহ যে কোনো 60টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্ন উত্তরের মান 10, তো 60টি প্রশ্নের 7.70। এই গেল তোমাদের সৃজনশীল প্রশ্ন উত্তর পর্ব। তোমাদের গদ্য, কবিতা এবং সহপাঠ থেকে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 30টি, প্রত্যেকটির মান 1 করে। সুতরাং এখানে 30, তাহলে আগে 70 আর 30, সর্বমোট 100। এই যে বাংলা প্রথম পত্রে তোমাদের 100 নম্বরের মধ্যে এইভাবে মান বন্টন হবে। এই যে আমরা যেটা বলছিলাম যে সাহিত্য প্রসঙ্গ, কারণ আমাদের বইটার নাম দেখতে পাচ্ছ তোমরা, সাহিত্য পাঠ। সাহিত্য কাকে বলে আমরা একটু আগে বলেছি যে অন্তরের জিনিস, বাহিরের জিনিস, ভাবের জিনিস, মূল্যহীন জিনিসকে যখন মূল্যবান করে তোলা হয় বা শিল্পসম্মত রূপ দেয়া হয়, মনের কথা, আবেগের কথা, বিবেকের কথা, বাস্তবতার কথা যখন শিল্পসম্মত রূপ দেয়া হয় তখন তাকে বলা হয় উপন্যাস। সাহিত্য, গল্প, কবিতা ইত্যাদি ইত্যাদি। তবে এখনই সবগুলোকে মিলিয়ে আমরা সেটা বলি কি সাহিত্য। সাহিত্যের 2টি শ্রেণী, গদ্য এবং পদ্য। আমরা সেটা আগেও বলেছি। গদ্যকে অনেক ভাগে ভাগ করেছে, পদ্যকে ও ভাগ করেছে। কিন্তু আমাদের প্রথমে আলোচ্য বিষয় যেহেতু গদ্য, আমরা সেই গদ্যটা কিভাবে শুরু হলো, গদ্য সাহিত্যটা কখন থেকে রচনা হলো, কিভাবে রচনা হলো, আমরা সেই সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা শুনব। কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গের মধ্যে একটি কলেজ স্থাপন করেন, ফোর্ট উইলিয়াম কলেজ। তার অধ্যক্ষ হলেন উইলিয়াম কেরি। এই কেরি সাহেব এই কলেজে বাংলা পড়াতে গিয়ে তারা চিন্তা করলেন সাহিত্যের উপরে প্রাচীন যুগে, মধ্যযুগে যে সকল সাহিত্য আছে শুধু সেগুলোই পড়াতে হয়,
যেমন আমরা বলতে গেলে প্রাচীন যুগ, শুধু চর্যার যুগ। এই যুগে একটি মাত্র সৃষ্টি, সেটা হচ্ছে চর্যাপদ। আমি যে এখন যে আলোচনাটা করছি সেটা তোমাদের থেকে আমরা পরে ফিডব্যাক নিব, তোমরা নোট করে রাখবা। এগুলো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাও আসতে পারে, বাস্তবিক জীবনেও কাজে লাগতে পারে, কোথাও ইন্টারভিউ দিতে গেলে তো সেখানেও লাগবে। যে তুমি তো জন্মের পর থেকেই প্রথম শ্রেণী থেকে শুরু করে সাহিত্যও পড়ে আসছো, কিন্তু সাহিত্যের এই দিকগুলো তোমাদের জানো কি না অনেক সময় বিভ্রান্তিতে পড়তে হয়। সুতরাং তার জন্য হলো তোমাদেরকে এই সকল প্রশ্নগুলো, এই সকল উত্তরগুলো তোমাদেরকে জানা দরকার। যেটা বলছিলাম, প্রাচীন যুগ 650 থেকে 1200। এই প্রাচীন যুগের একটি মাত্র এই নিদর্শন পাওয়া যায়, যেটা বলেছি চর্যাপদ। তোমরা লিখে রাখো কিন্তু। দ্বিতীয় হচ্ছে মধ্যযুগ। মধ্যযুগও ঠিক কাব্যের যুগ। এই যুগে শ্রীকৃষ্ণ কীর্তন, মধ্যযুগের গীতি কবিতা, পদাবলী সাহিত্য, মঙ্গল কাব্যগুলো, এরপরে আলাওলের পদ্মাবতী, সফরমূলক বদীয় জমা, চন্দ্রাবতী, চন্দনদ্বীপের রাজকন্যা ইত্যাদি কাব্যগ্রন্থগুলো এই মধ্যযুগের সৃষ্টি। মধ্যযুগকে সবসময় বলা হয় শ্রেষ্ঠ কাব্যযুগ। এই যুগে কাব্য, মহাকাব্যগুলো রচনা হয়েছে মধ্যযুগে। তাইলে আমরা এখন কোনটা পাচ্ছি না? নিশ্চয়ই আমরা একবারও বলি নেই গদ্যটা। হ্যাঁ, ঠিক। এই 1201 থেকে 1800 পর্যন্ত হচ্ছে মধ্যযুগ। এই যখন আমরা বলছি যে 1801 থেকে শুরু করে অদ্যাবধি এই যুগটার নাম দিয়েছেন সাহিত্যিকেরা, সমালোচকেরা, বিশেষজ্ঞরা, ওরা নাম দিয়েছেন আধুনিক যুগ। আধুনিক যুগেরও একাধিক ভাগ আছে, বিভিন্ন অবস্থানভেদে ভাগ আছে। আমরা সেটাতে যাচ্ছি না, কিন্তু আমরা মূল কথা যেটা বলা দরকার, এই যখন গল্প তৈরি হলো, গদ্য সৃষ্টি হলো, তখন সেই যুগটার নাম দিয়েছে কি? আধুনিক যুগ। এটাকে বলা হচ্ছে রেনেসাঁ। এই রেনেসাঁর যুগ, এটা আধুনিকতার যুগ। যখন এই ছোঁয়াটা লেগেছে তখন সেটাকে সবাই বলছে আধুনিক যুগ। আমরা যেটা বলতে চাচ্ছিলাম, উইলিয়াম ক্যারি সাহেব যখন পড়াতে গেলেন কলেজে, তখন দেখলেন যে বাংলায় কাব্য বা কবিতা ছাড়া কিছুই নেই তার সামনে। অথচ আমরা দলিল লিখি, পত্র লিখি, যেভাবে সেভাবে একটি সাহিত্য রচনা হয়নি। তাহলে তো আমরা দেখা যাচ্ছে দলিল লেখাটাও একটা সাহিত্য, পত্র লেখাটাও একটা সাহিত্য। তো এইভাবে কোনো রচনা না থাকাতে, কোনো উপাখ্যান না থাকাতে, আমরা যেভাবে মনের কথা বলি, মনের আবেগের কথা বলি, নিজেদের মধ্যে কথোপকথন হয়, সেগুলো যেমন আমরা কবিতা আকারে বলি না। স্বভাবতই সবার প্রশ্ন জাগছে যে আমরা এইভাবে নাই কেন, আমাদের মনের মতো করে কোনো ভাষা পাওয়া যাচ্ছে না কেন, লেখা পাওয়া যাচ্ছে না কেন? তখন উইলিয়াম ক্যারি সাহেব তার শিক্ষকদেরকে বললেন যে আপনারা আপনাদের মতো করেই বিভিন্ন সাহিত্য থেকে যেভাবে পারেন কিছু রচনা করেন। এতে করে দেখা গেল অনুবাদ ছাড়া তারা আর কিছুই করতে পারলেন না। তাদের কাছে সেখান থেকে অনুবাদের এই অংশ বিশেষগুলো, বিশেষ করে বেতাল পঞ্চবিংশতি, সীতার বনবাস, শকুন্তলা, এগুলো ইত্যাদি তারা অনুবাদ করে ক্লাসে তারা আলোচনা করতে চেষ্টা করলেন। এরপরে উইলিয়াম ক্যারির পরে রাজা রামমোহন রায়, তিনি বাংলা গদ্যে প্রাঞ্জলতা সৃষ্টির চেষ্টা করলেন। গদ্যরীতিকে সর্বপ্রথম পাঠ্যপুস্তকে তিনি বাহিরে ব্যবহার করার চেষ্টা করলেন। এরপরে ঈশ্বরচন্দ্র গুপ্ত, তিনি আধুনিক যুগের প্রথম কবি। অপরদিকে গদ্যের যে কথা বলতে চাচ্ছিলাম, পেরিচাঁদ মিত্র তার আলালের ঘরে দুলাল লিখেই দেখালেন যে বাংলা গদ্য বা উপন্যাস এইভাবে লেখা হয়। তখন সবাই এক বাক্যে স্বীকার করলেন বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম কি বললাম? আলালের ঘরে দুলাল। তিনি প্রথম চলিত রীতি প্রয়োগ করেন। এরপরে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বাংলা গদ্য অনুশীলনে সুশৃঙ্খলতায় ধ্বনি প্রবাহে বাংলার রীতিকে উৎকর্ষতা দান করেন। তিনি বাংলার সার্থক জ্যোতিচিহ্নের প্রয়োগ করে দেখান। তার বেতাল পঞ্চবিংশতি, বর্ণমালা, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস এগুলোই বাংলা গদ্যকে চমৎকারিত্ব দান করেন। এরপরে আমরা বাংলা গদ্যের ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার জন্ম 1836-এ, মৃত্যু হচ্ছে 1894-তে, তিনি প্রাথমিক প্রচেষ্টা ও বিচিত্র পরীক্ষা নিরীক্ষার পর প্রথম সার্থক উপন্যাস লেখেন। তার রচিত দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস। আমরা আগে বলেছি আলালের ঘরের দুলাল হচ্ছে প্রথম উপন্যাস। তাহলে বাংলা গদ্য সাহিত্যের উপন্যাসের ধারা শুরু হলো আলালের ঘরের দুলাল দিয়ে। অবশ্য ফোর্ট উইলিয়াম কলেজের প্রিন্সিপাল সাহেব উইলিয়াম কেরি ওই সময়ও ছোটোখাটো গদ্য লেখা হয়েছে। হেনরি ক্যাথরিন নামে একজন ফুলমণীয় করুণার বিবরণ লিখেছেন। এরপরে ভ্রান্তিবিলাসও এরপরে লেখা হয়েছে। হুতুম পেঁচার নকশা লেখা হয়েছে। কিন্তু পেরিচাঁদ মিত্র আলালের ঘরের দুলালে হচ্ছে প্রথম উপন্যাস, আর বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম সফল সার্থক উপন্যাস। এছাড়া কপালকুণ্ডলা, মৃণালিনী, বৃষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল ইত্যাদি উপন্যাস বাংলা গদ্য সাহিত্যকে আর পিছন দিকে ফিরতে হয়নি। এরপরে মীর মোশাররফ হোসেন, প্রমথ চৌধুরী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চমৎকার সেই উপন্যাসগুলো বড় দিদি, বিরাজবো, শ্রীকান্ত দেবদাস, এরপরে বেগম রোকেয়া, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সত্যেন্দ্রনাথ দত্ত, এইভাবে সবার হাত ধরে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই, মুনির চৌধুরী, শামসুর রহমান, জহির রায়ান, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, এইভাবে বাংলা গদ্য হাঁটি হাঁটি পা পা করে আজকে এক বিশাল জগতে পরিণত হয়েছে। এই আমাদের যে পাঠ্য গদ্যগুলো সেগুলো ঠিক এই অর্বাচীন অবস্থানের, সেখানে আমরা যে সকল গদ্যের মধ্যে পাই বিড়াল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, চাষার দুঃখ রোকেয়া সাখাওয়াত হোসেনের, আহ্বান বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, আমার পথ কাজী নজরুল ইসলাম, জীবনবৃক্ষ মোতাহার হোসেন চৌধুরী, মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায়, 52 দিনগুলো শেখ মুজিবুর রহমান, এইভাবে আনিসুজ্জামান, আখতারুজ্জামান ইলিয়াস, মোহাম্মদ জাফর ইকবাল ইত্যাদি সাহিত্যিকদের রচনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আধুনিক যুগের বাংলা সাহিত্যের উন্মেষ এবং বাংলা সাহিত্য যে শ্রেষ্ঠত্বের অবস্থানে উঠে আসছে, সেগুলো থেকে আমাদের এইভাবে ধারাবাহিকভাবে সেগুলো থেকে নেওয়া আমাদের পাঠ্য, আমাদের সিলেবাসভুক্ত পাঠ্য। আমরা আগামী ক্লাসে আমাদের প্রথম যে উপাখ্যানটি আছে আমরা বিড়াল শুরু করব। আমরা সাহিত্য সম্পর্কে একটা ধারণা দিয়েছি। আজকে আমরা যে সকল বিষয় আলোচনা করেছি, প্রথমে আমাদের সিলেবাস, এরপরে মানবন্টন, এরপরে আমরা সাহিত্য সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা, এরপরে আমাদের সাহিত্যের যুগ বিভাগ, কিভাবে বাংলা গদ্য আমাদের পাঠ্য পর্যন্ত আসলো সেটা আমরা ধারাবাহিকভাবে দেখানোর চেষ্টা করেছি। চড়াই উতরাই করে বাংলা গদ্যের উন্মেষ, বাংলা গদ্যের বিস্তৃতি এবং আমাদের পাঠ্যপুস্তক পর্যন্ত।
এছাড়া আমরা আলোচনা শেষে 2-4টা প্রশ্ন তোমাদের জন্য রাখতে পারি, এগুলো তোমরা নোট করে রাখবা। এগুলো হচ্ছে সাহিত্য সম্পর্কে কিছু ধারণা। সবার মনে সাহিত্য সম্পর্কে একটা প্রশ্ন জাগে, কারণ এটা আমাদের মাতৃভাষা। এটাতে আমরা জন্মের পর থেকে যখনই কথা বলা শুরু করেছি এই ভাষায় আমরা শুরু করেছি। এই ভাষার ছোটোখাটো ভুলগুলোও অনেক সময় সহ্য করা যায় না। সেই জন্য আমাদের পরীক্ষার হলে হোক, চাকরি ইন্টারভিউ হোক, বাস্তবিক জীবনে নিজের প্রয়োজনে হোক, বিভিন্ন ক্ষেত্রে বুদ্ধিমত্তার পরিচয়ের ক্ষেত্রে হোক, আমরা এগুলো দেখতে পাই। এগুলো আমাদের প্রয়োজন হয়। বিশেষ করে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কি বলেছি, চর্যাপদ। বাংলা ভাষার প্রথম কাহিনীধর্মী গ্রন্থ হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বাংলার প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে সমাচার দর্পণ। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলাল ঘরের দুলাল। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। আমরা এই সকল প্রসঙ্গগুলো আলোচনা করেছি। তো এগুলো নিয়ে আমরা পরের ক্লাসে ফিডব্যাক করব। তোমরা সবাই নোট করে কোথাও কোনো সমস্যা হলে আমার এখানে মোবাইল নাম্বার আছে, মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। এছাড়া আমার ফেসবুক পেজে, আমার ইউটিউব চ্যানেলে তোমরা সবসময় ক্লাসগুলো পাবা। তোমরা কোনো সমস্যা হলে আমার ফোনে ফোন দিবা। আশা করি সবাই ভালো থাকবা, নিরাপদ থাকবা, সুস্থ থাকবা। আজকে এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।